আমাদের মূল দলিলটা হারিয়ে যায়, অথবা আমাদের কাছে জমির দলিল থাকে না, অথবা আমাদের বড় ভাই বড় বোন চাচার কাছে দলিলটা থাকে। তো আমরা টেনশনে থাকি যে আমার কাছে দলিল নেই, আমি দলিলটা কিভাবে পাবো। যাদের কাছে দলিল আছে তারা আপনাকে দিতেও চান। তো এক্ষেত্রে আপনাদের জন্য নিয়ে এসেছি আমরা সলিউশনটা, যে কীভাবে আপনি জমির দলিলটা উত্তোলন করবেন। তো এই জন্য সর্বপ্রথম এই বেসিক কিছু জিনিস আপনি জানবেন, তাহলে বাকি কাজটা আপনি নিজে নিজেই করতে পারবেন, যে জমির দলিল কিভাবে পাবেন। প্রথমেই কথা হচ্ছে, একটি কথা মনে রাখবেন, মূল দলিল কিন্তু একটাই প্রস্তুত করা হয় বেশিরভাগ ক্ষেত্রে। তারপরেও যদি কিছু বিশেষ কিছু দলিলের ক্ষেত্রে, যেমন বন্টননামা দলিল, আপনারা একাধিক কপি প্রস্তুত করতে পারেন। নর্মালি মূল দলিল এক কপি প্রস্তুত করা হয়, তাই এটা যদি হারিয়ে যায়, নষ্ট হয়ে যায়, তাহলে কিন্তু সেই কপিটা আর পাবেন না, মূল কপিটা আর কিন্তু আপনারা পাবেন না। এখন কথা হচ্ছে, এই মূল কপি যদি আপনার না থাকলেও আপনার সার্টিফাইড যে কপি আছে, এগুলোকে বলা হয় যে সার্টিফাইড কপি আছে, এগুলো দিয়ে আপনি যাবতীয় কাজ করতে পারবেন। তো এই জন্য আপনার টেনশনের কোনো কারণ নাই। তাহলে আমরা বুঝলাম মূল দলিল একটাই থাকবে, এটা অবশ্যই যত্ন সহকারে রাখতে হবে। যদি কোনো কারণবশত সেটা নষ্ট হয়ে যায় বা হারিয়ে যায়, তাহলে টেনশনের কারণ নাই। আমরা সেই দলিল নাম্বার দিয়ে একটা সার্টিফাইড কপি উত্তোলন করে রাখবো, সেটা দিয়ে আমরা সব কাজ করতে পারবো। আর সেটি হচ্ছে যে, মনে রাখবেন, যে কারো সম্পত্তির দলিল যে কেউ উত্তোলন করতে পারে, এটাতে আইনগত কোনো বাধা নাই। আমার সম্পত্তির দলিল আপনি উত্তোলন করতে পারেন, আপনার সম্পত্তির দলিল আমি উত্তোলন করতে পারি, কারণ যখনই এটা রেজিস্টার্ড করা হয়, এটা একটা পাবলিক ডকুমেন্ট হয়ে যায়, এটা যে কেউ চাইতে পারে। তাহলে আপনারা এই বেসিক 3টি জিনিস এখন জেনে নিলেন। তো এখন আপনারা যেটি করবেন সেটি হচ্ছে, সর্বপ্রথমেই আপনার যে জমিটি যদি আপনি জানেন, চিনেন, যেমন অনেকেই আছেন যে বাবার বাড়ির সম্পত্তি দাবি করবেন, দলিল খতিয়ান কিছুই জানেন না। তো প্রথমে আপনি গ্রামে হলে ইউনিয়ন, পৌরসভা হলে পৌরসভা, আর সিটি কর্পোরেশন হলে সার্কেল ভূমি অফিসে যাবেন। যাওয়ার পর তাদের কাছে 1 নম্বর একটা বালাম বই আছে, রেজিস্টার বই আছে, যাকে জমাবন্দি রেজিস্টার বলে। এই জমাবন্দি রেজিস্টারটা দেখবেন আপনি, সেখানে আপনি চার জমিটা তার নাম আছে কিনা, অর্থাৎ আপনার বাবার নামে, দাদার নামে, পিতৃপুরুষের নামে আছে কিনা। যদি আপনি সেখানে না পান, তাহলে তাদের কাছ থেকে নামজারি জমাবন্দি দেখবেন। একটা হচ্ছে রেকর্ডীয় জমাবন্দি, একটা হচ্ছে নামজারি জমাবন্দি। যদি আপনি পান তাহলে তো ভালো, যদি পান সেক্ষেত্রে তাহলে নামজারির ক্ষেত্রে আপনি একটা নামজারি কেস নাম্বার দেখতে পারবেন, নামজারি কেস নাম্বারটা নেবেন। আর যদি জমাবন্দি রেজিস্টার হয় রেকর্ডিং, এক্ষেত্রে আপনি কিছুই পাবেন না, তবে আপনি একটা আইডিয়া পেলেন যে তাহলে এত সালের আগে আপনার বাবা জমিটি ক্রয় করেছে। আর যদি একটা নামজারি জমাবন্দির মধ্যে পান, তাহলে আপনি সেই নাম্বারটা নিয়ে, কেস নাম্বারটা নিয়ে উপজেলা ভূমি অফিসে যাবেন এবং এই কেসের নকলটা উঠাবেন, কারণ তাদের কাছে একটি 9 নম্বর রেজিস্টার থাকে, সেখানে লেখা থাকে এসিডেন্ট কোন দলিল মূলে বা আদালতের ডিগ্রি মূলে উনি নামজারিটি করছেন। তাহলে সেখান থেকে আপনি দলিলের তারিখ এবং দলিল নাম্বারটা পাবেন। এখন দলিল নাম্বারটা পেলেও আপনাদের যেতে হবে সাব রেজিস্ট্রেশন অফিসে, তল্লাশি দিতে হবে। তো এক্ষেত্রে মনে রাখবেন, আপনি যদি দলিল নাম্বারটা পান তাহলে ভালো, না পেলে আপনি জমির মৌজাটা, এখন এই মৌজা কি, আপনার গ্রামটা, জমিটা যে গ্রামে অবস্থিত ওই গ্রামটার নাম জানবেন যে কোন মৌজা, তারপরে জমির দাগ নাম্বার জানবেন যে কত দাগের জমি। অথবা আপনি যেটি করবেন, সম্পত্তি যিনি বিক্রি করেছেন অথবা ক্রয় করেছেন তাদের নামটা জানতে হবে। এই দুটো জিনিস অবশ্যই লাগবে, জমির মৌজা দাগ নাম্বার অথবা আদাতা গ্রহীতার নাম, এবং আনুমানিক একটা সাল, যে আসলে আপনার বাবা দাদা কত সাল থেকে কত সালের মধ্যে ক্রয় করতে পারে। হতে পারে যে আমরা ধরলাম 1980-র দশক থেকে 1990-এর দশকে ক্রয় করছে, তাহলে আমরা একটা 10 বছরের একটা আনুমানিক তল্লাশি দিলে কিন্তু আমরা বুঝতে পারবো। তবে মনে রাখবেন, যদি নিলাম হয়ে যায়, নিলাম সার্টিফিকেট সাব রেজিস্ট্রেশন অফিসে পাবেন না, এটা ডিসি অফিসে পাবেন। আদালতে ডিগ্রি হলে, পূর্বে আদালতে ডিগ্রিগুলো, এখনও কিছু ডিগ্রি আছে যেগুলো রেজিস্ট্রেশন করতে হয় না। এই ডিগ্রি যদি পান, ডিগ্রি নাম্বার হিসাবে আপনাকে সেই নির্দিষ্ট আদালতেই যোগাযোগ করতে হবে। সাব রেজিস্ট্রেশন অফিসে কিছুই পাবেন না নিলাম এবং আদালতে ডিগ্রি হলে। এখন আপনি যখন এই সাব রেজিস্ট্রেশন অফিসে যাবেন, এক্ষেত্রে আপনাকে আরও কিছু বেসিক ধারণা থাকতে হবে। তো সাব রেজিস্ট্রেশন অফিসের বালাম পরিচিতি, বালাম মানে কি শব্দটি আমরা বুঝি, বালাম মানে হচ্ছে যে মূল বই, যে বইয়ের মধ্যে কিছু লেখা থাকে, আর এটাকে আমরা রেজিস্টার বই বলি। এখন যে সাব রেজিস্ট্রেশন অফিসগুলোতে সাধারণত 4 প্রকারের থাকে, যদিও জেলা রেজিস্ট্রারের কাছে আরেক প্রকারের থাকে, যেটাতে যে খাম বন্ধ যে সমস্ত উইল সেগুলো জমা থাকে, এটাকে রেজিস্টার বা বহি নাম্বার 5 বলা হয়, যেটি আমাদের জন্য দরকার নাই। যাই হোক, 4 প্রকারের আমরা বালাম পাবো। তাহলে বালাম মানে আপনারা বুঝলেন যে মূল বই। তাহলে যেটি হচ্ছে 1 নম্বর যে বই, সেটি হচ্ছে নিবন্ধনের জন্য গৃহীত দলিল সমূহ, অর্থাৎ যে দলিলগুলো নিবন্ধন করা হয়, এগুলো আমরা কোথায় পাবো? এগুলো পাবো 1 নম্বর বই বা 1 নম্বর বালামে। 2 নম্বর বালামে তাহলে কি থাকে? কিছু কিছু দলিল যেগুলো বিভিন্ন কারণে অস্বীকৃতি জ্ঞাপন করা হয়, তখন এগুলো 2 নম্বর বালামে লিখে রাখা হয়।
3 নম্বর বালামে উইল বা ওসিয়ত যেগুলো সেগুলোকে 3 নম্বর বালামে লিখে রাখা হয়। 4 নম্বর হচ্ছে স্থাবর সম্পত্তি বাদ দিয়ে আরও বিভিন্ন দলিল আছে যেগুলো দলিল রেজিস্ট্রেশন করা হয়, এগুলো 4 নম্বর বইয়ে রাখা হয়। এখন আপনার দলিলটি কোন প্রকৃতির, হয় স্থাবর না, উইল না, অস্বীকৃতি না, তাহলে আমরা এই 1 নম্বর যে বই আছে সেটাতে যাব। এখন 1 নম্বর বইয়ের ক্ষেত্রে আমরা দুটো সূচি বই পাবো। 1 নম্বর যে সূচি বই সেটাতে তারা দাতা, গ্রহীতা এবং দলিলের প্রকৃতির নাম দিয়ে তৈরি করে 1 নম্বর সূচি বই, যে দাতার নাম, গ্রহীতার নাম, দলিলের প্রকৃতি, এত নম্বর বালাম। আর আবার একইভাবে প্রস্তুত করা হয় মৌজা ভিত্তিক নির্দিষ্ট দাগ নাম্বার দিয়ে। এখন এই মৌজাটা কি? মৌজা হচ্ছে, ধরলাম এটা হচ্ছে আপনার একটা উপজেলা বা থানা। এই জমিগুলোকে যদি আমরা নির্দিষ্ট কয়েকটা ভাগে ভাগ করি এরকম, তো এগুলো প্রতিটা হচ্ছে একটা করে মৌজা, তাহলে নির্দিষ্ট মৌজা ভিত্তিক। আর এই মৌজাগুলোর মধ্যে তখন আবার নাম্বারিং করা হয়, দাগ নাম্বার দেওয়া হয়, দাগ নাম্বার দিয়ে। এখন এই যে 1 নম্বরে আমরা দাতা, গ্রহীতার নামটা যদি আপনি পান ভালো, দলিলের প্রকৃতি জানা থাকলেও ভালো, না থাকলেও ভালো, সমস্যা নেই। এটা দিয়ে যদি আপনি পান তাহলে ভালো, তবে নিজে গিয়ে তল্লাশি দিবেন, কারণ নামগুলো খুবই পেঁচানো থাকে। আর নির্দিষ্ট মৌজা ভিত্তিক দাগ নাম্বার এটা দিয়ে কিন্তু আপনারা পাবেন। তো আমরা অনেকে যেটি করি, এই যে দাতা গ্রহীতা যারা তল্লাশিকারক আছেন তারা দাতা গ্রহীতার সূচি বইটা দেখে, না পেলে তারা আর দেখে না। তো এই জন্য আপনি যদি মৌজা ভিত্তিক দাগ নাম্বার দিয়ে যদি দেখেন তাহলে আপনি বুঝতে পারবেন ওই তাদের জমি বিক্রি হয়েছে কিনা, বিক্রি যদি হয় কারা বিক্রি করেছে, তাহলে কিন্তু খুব সহজে আপনার জন্য দলিলটা পাওয়া যাবে। তো এরকম যদি আপনি এই যে সূচি বইটা তল্লাশি ফিটাও আমরা যদি একটু জেনে নিই যে সূচি বইয়ের জন্য তল্লাশি ফি কত দিতে হয়। সূচি বইটার নিয়ম হচ্ছে, সূচি তল্লাশির যে ফিটা এটাকে বলা হয়, সূচি তল্লাশিকে বলা হয় F1। এটা হচ্ছে 1 বছরের জন্য, 1 ইয়ার, 1 বছরের জন্য 20 টাকা। তবে যদি 1 বছরের অধিক হয় তাহলে প্রথম বছর হচ্ছে 20 টাকা প্লাস পরবর্তী বছর 15 টাকা করে আমাদেরকে দিতে হবে। তবে সর্বোচ্চ একটা সূচি বই তল্লাশি খরচ 150 টাকার বেশি হবে না, এটি মনে রাখবেন। তা আপনি যদি এরকম দেওয়ার পরে পান, সূচি বইতে দলিলটা পান, তখন আপনার জন্য যে আরও খরচ, সেটা F2 একটা খরচ আছে, সেটা তো বালাম বইটা আপনি তল্লাশি করবেন, এটা 10 টাকা। তখন আপনাকে যেটি করতে হবে, কোর্ট ফি দিতে হবে, 20 টাকার কোর্ট ফি দিয়ে আপনি আবেদন করবেন। আপনাকে নকলটা STMP স্টাম্প 50 টাকার স্টাম্পে লিখতে হবে। তারপরে GFE বলে ফি আছে, দলিলের প্রতি পাতা 16 টাকা করে আপনাকে দিতে হবে। তারপর GGFE বলে ফি আছে, দলিলের প্রতি পাতা 24 টাকা করে আপনাকে দিতে হবে। আর আপনি যদি জরুরি চান সেক্ষেত্রে GBFE বলে ফি আছে 50 টাকা প্লাস 4 পাতার বেশি হলে প্রতি পাতা 15 টাকা করে। এই সমস্ত খরচ দিয়ে আপনি দলিলটা উত্তোলন করতে পারবেন। তবে বাস্তবতা হচ্ছে দলিল লেখকরা 1000 থেকে 2000 টাকা কিন্তু এক একটা দলিলের জন্য নিয়ে থাকে, অ্যাটলিস্ট এটা নিয়ে থাকে। তবে আপনি যদি নিজে কাজগুলি বুঝেন তাহলে খুব সহজে কিন্তু আপনি করতে পারবেন।